সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেন করব ওয়েডনেসডে এর সিজন 2। তো গল্পের শুরুটা হয় নেভারমোর একাডেমির একটা গভীর রাতে। দুঃস্বপ্নের এক কালো ছায়া থেকে ছিটকে উঠে ওয়েডনেসডে। ভয়ে তার শ্বাস দ্রুত চলছে, কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম, কারণ একটু আগেই সে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখেছে। তার প্রিয় রুমমেট অ্যানিডের নিথর দেহ পড়ে আছে, আর তার কবরের উপর বসে আছে সেই ভয়াল একচোখলা রেবেল পাখিটা। এই ভীষণ দেখে তার চোখ থেকে কালো অশ্রু গড়িয়ে পড়ে, যা এক ভয়ঙ্কর অশুভ লক্ষণ। ঠিক সেই মুহূর্তে তার মা মর্টিসিয়া তার পাশে এসে দাঁড়ান। তিনি ওয়েন্সডেকে শান্ত করার চেষ্টা করে এবং সতর্ক করে বলে, তোমার এই ক্ষমতাকে সাবধানে ব্যবহার করতে হবে। আমি এই কালো অশ্রু এর আগেও দেখেছি তোমার মাসি ওফেলিয়ার চোখে, কিন্তু সে তার ক্ষমতা অতিরিক্ত ব্যবহার করে নিজেকে মানসিক ক্লান্তির দিকে ঠেলে দিয়েছিল এবং শেষে নিজের ক্ষমতাটাই হারিয়ে ফেলে। মর্টিসিয়া বলে, ওয়েন্সডে দ্রুত সুস্থ হতে হলে গুডির সেই পুরনো ডায়েরির সহায়তা নেওয়া বন্ধ করতে হবে। কিন্তু জেডি ওয়েন্সডে তার মায়ের কোনো কথা শুনতেই বাধ্য নয়। সে নিজেই নিজের মতো করে এই রহস্যের সমাধান করতে চায়। পরের দিন সকালে ওয়েন্সডে যখন একা একা হাঁটছিল, তার মাথায় একসাথে অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। একদিকে শিল্প গ্যালভিনের সতর্কবাণী, অন্যদিকে জেভিয়ারের আঁকা সেই রহস্যময় ছবি, আর তার নিজের দেখা সেই ভয়ঙ্কর ভীষণ। বাট সবকিছুর মধ্যে কমন ফ্যাক্টর ছিল ওই এক চোখওয়ালা রেভেল পাখিটা। তার মন বলছিল খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। আর ঠিক তখনই আমরা গল্পের ঠিক সেই দৃশ্যে ফিরে আসি যা আমরা একদম শুরুতে দেখেছিলাম। ওয়েন্সডে শেরিফের সাথে দেখা করতে তার অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। শেরিফের নিষ্পান দেহ মেঝেতে পড়ে আছে, আর তার চোখ দুটো রেবেল পাখিরা খুবলে নিয়েছে। এবং হঠাৎ করেই তার মুখ থেকে ঝাঁকে ঝাঁকে রেবেল পাখি বের হয়ে আসতে শুরু করে, যাদের মধ্যে সে একচোখলা ভয়ঙ্কর রেবেল পাখিটাও ছিল। পাখিরা উড়ে যাওয়ার পর ওয়েন্সডে শেরিফের শরীর স্পর্শ করে ভীষণ দেখার চেষ্টা করে, কিন্তু অবাক হয়ে সে আবিষ্কার করে তার ক্ষমতা পুরোপুরি চলে গেছে। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ এসে ওয়েন্সডেকে একা পেয়ে তাকে খুনের সন্দেহে গ্রেপ্তার করে। নতুন শেরিফ তাকে জেরা করতে শুরু করে। যখন ওয়েন্সডে টাইলারের কথা জানায়, তখন শেরিফ বলে যে টাইলর কঠোর নিরাপত্তায় জেলে বন্দী, তাই তার পক্ষে এই খুন করা একদমই অসম্ভব। এরই মধ্যে ওয়েন্সডের বাবা গোমেজ অ্যাডামস, যে নিজেও একজন আইনজীবী, সেখানে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। অন্যদিকে আমরা ওয়েন্সডের ভাই পাগসলিকে দেখতে পাই, যে একটা যান্ত্রিক হার্টওয়ালা ছেলেকে, যাকে আমরা এখন থেকে ডেড বলে ডাকবো, তাকে ইউজিনের মৌমাছির ঘরে লুকিয়ে রাখে। এই ডেডের কোনো মস্তিষ্ক নেই, তাই পাগসলি তাকে পোষ্য বানানোর স্বপ্ন দেখতে থাকে। বিছানায় পড়ে থাকা নকল চোখ দুটো আসলে শেরিফের আসল চোখ। সে এনিটকে সব সত্যি কথা খুলে বলে। ঠিক তখনই এনিটের ফোনে শেরিফের নাম্বার থেকে ওয়েস্টের কিছু ছবি আসে, যা কোনো এক স্টকার তুলে পাঠায়। ভয় পেয়ে এনিট ওয়েস্টের থেকে দূরে সরে যায়। ওয়েন্সডে চোখটা থেকে ভীষণ দেখার চেষ্টা করে, কিন্তু তার ক্ষমতা তখনও ফেরেনি। তাই সে থিকে গুডির বইটি পড়ে কোনো সমাধান বের করার চেষ্টা করার দায়িত্ব দিয়ে চলে যায়। এর মধ্যেই আমরা নেভেলমোরের পুরনো প্রফেসর ওলফকে দেখি, যার মাথাটা একটা কাঁচের জারে রাখা। ওয়েন্সডে তার কাছে জানতে চায় একাডেমিতে এমন কেউ আছে কিনা যে পাখিদের নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু জানতে পারে গত 10 বছরে এমন কোনো ছাত্র ভর্তি হয়নি। অন্যদিকে বিয়াঙ্কা এবং মর্টিসিয়া স্কুলের জন্য ডোনেশন জোগাড় করার কাজ করছিল। প্রিন্সিপাল বিয়াঙ্কাকে চাপ দেন যেন সে তার সাইডেন ক্ষমতা ব্যবহার করে মর্টিসিয়াকে আরো বেশি ডোনেশন দিতে রাজি করায়। মর্টিসিয়া আর তার মায়ের সম্পর্ক ভালো ছিল না, তাই এই কাজটি করতে গিয়ে মন্তেসিয়া একটি মানসিক বিপাকে পড়ে যায়। অন্যদিকে পাগসলির সেই পোষ্য ডেড তার বাঁধনকুলে পালিয়ে যায়। ওয়েন্সডে এবার টাইলারের সাথে দেখা করার জন্য তার হাসপাতালে যায়। সে ড্রাইভিং স্কুলের রসিদ চুরি করে এবং ড্রাইভিং ট্রেনারের গাড়ি হাইজ্যাক করে সেখানে চলে যায়। সেখানকার ডাক্তার পেয়ারবান জানান যে টাইলার একজন অত্যন্ত চতুর হাইট এবং তাকে লরেন গেটস থেকে দূরে রাখা হয়েছে, যাতে তাদের মাস্টার শিষ্যের বন্ধন দুর্বল হয়ে পড়ে। ওয়েন্সডে যখন টাইলারের সাথে দেখা করে, টাইলার প্রথমে তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। যখন ওয়েন্সডে তার বাবার মৃত্যুর খবর দেয়, টাইলারের তাতে কোনো ভাবান্তর হয় না। উল্টো সে ওয়েন্সডেকে হুমকি দিয়ে বলে, আমি যখনই এনিটকে দেখবো তাকে সেখানে শেষ করে দিব। এই কথা শুনে ওয়েন্সডে রেগে গিয়ে তাকে এমন ভাবে অপমান করে যাতে টাইলার তার হাইট রূপে পরিণত হতে শুরু করে। কিন্তু হাসপাতালের অত্যাধুনিক প্রযুক্তির কারণে সে পুরোপুরি রূপান্তরিত হতে পারে না। ওয়েন্সডে যখন ঘরে ফিরে, সে এনিটকে খুঁজে পায় না। হঠাৎ তার ফোনে একটা কল আসে। অপর পাশ থেকে সেই স্টকার বলে, খেলা শুরু হয়ে গেছে, পরের 30 মিনিটের মধ্যে তোমার বন্ধু এনিটকে খুঁজে বের করতে না পারলে সে মরে যাবে। ওয়েন্সডে একটা মিউজিক্যাল নোট খুঁজে পায় এবং পরে সেটা পিয়ানোতে বাজাতেই একটা সিক্রেট ডোর ওপেন হয়। সেখানে সে দেখতে পায় এনিট এবং তার বন্ধু ব্রুনোকে একটি গোপন ফাঁদে আটকে রেখে একটি ধারালো ব্লেড ধীরে ধীরে তাদের দিকে নেমে আসছে। ওয়েন্সডে আর একটু ক্লু খুঁজে পায়, যেখানে একটা বইয়ের নাম লেখা ছিল। সে নামটা বলতেই ফাঁদটা থেমে যায় এবং তারা পেরিয়ে আসে। আর তখনই সামনে আসে
ওয়েনস্টেন সেই সুপার ফ্যান অ্যাগনেস, সেই 13 বছরের মেয়েটা যে স্কুলের শুরুতে ওয়েস্টের অটোগ্রাফ চেয়েছিল। সে একজন নতুন ধরনের আউটকাস্ট যার কাছে অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে। এই ক্ষমতার কারণেই সে অদৃশ্য হয়ে সবাইকে অনুসন্ধান করতে পারছিল। সে জানায় এই সবকিছু সে করেছে শুধুমাত্র ওয়েনসডের নজরে আসার জন্য, যে সে খুনিকে খুঁজে পেতে সাহায্য করতে চায়। রাতে ওয়েনসডে নিজের ঘরে সে এক চোখলা রেভেন পাখিকে আবার দেখতে পায়, যা তাকে দেখেই পালিয়ে যায়। ওয়েনসডে সেই সুযোগে গুডির বইটি চুরি করতে আসে, কিন্তু মর্টেসিয়া তাকে ধরে ফেলে। মর্টেসিয়া ওয়েনসডেকে বোঝানোর চেষ্টা করে যে এই বই তার জন্য বিপজ্জনক, যেমন তার বোন ওফেলিয়ার জন্য হয়েছিল। ওয়েনসডে তাকে যখন সেই রেবেল পাখির কথা জানায়, তখন মর্টেসিয়া বলে এভিয়ানরাই একমাত্র এই পাখিকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ওয়েনসডে বুঝতে পারে তার মা কোনোভাবে তাকে বইটি দিবে না। তদন্তের পথে বারবার বাধা পেয়ে হতাশ হয়ে যায় ওয়েনসডে, আর তাই এক প্রকার বিরক্ত হয়ে নিজের ঘরে চলে আসে। বাট তার মাও গুডির বইটি তাকে দিতে একদমই নারাজ। ঠিক তখনই অ্যানিট এসে তাকে জানায় তারা সবাই মিলে ক্যাম্পিং এ যাচ্ছে, কিন্তু ওয়েনসডের এসব ব্যাপারে কোনো আগ্রহই নেই। তার একমাত্র লক্ষ্য শেরিফের খুনিকে খুঁজে বের করা। অ্যানিট চলে যাওয়ার পর ওয়েনসডে একা একা বসে ভাবতে থাকে। তার রহস্যময় স্টকার অ্যাগনেস আবার রহস্যময় ভাবে তার সামনে হাজির হয়। সে আবার ওয়েনসডেকে তার সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ওয়েনসডে এবারও তাকে ফিরিয়ে দেয়। হতাশ ওয়েনসডে অবশেষে তার স্টকার অ্যাগনেসের সাহায্য নিতে রাজি হয়। অ্যাগনেস জানায় সে তার এক রূপ বদলকারী বন্ধুর সাহায্যে শেরিফের রূপ ধারণ করে তার ফোনটি আনলক করেছে। ফোনের ভয়েস মেইলে তার কার্লেট ডিস্ক নামের একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। অ্যাগনেসকে সাময়িকভাবে তার সাহায্যকারী হিসেবে নিয়ে ওয়েনসডে সেই রহস্যময় কটেজের দিকে রওনা দেয়। দৃশ্যপট বদলে আমাদের ক্যাম্পিং সিন দেখানো হয়। নেভার মোড়ে ছাত্রছাত্রীরা সেখানে পৌঁছেছে, আর পাজলি একটা কফিনে ভরে তার পোষ্য প্রাণী ডেটকে নিয়ে এসেছে। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে কিছু নরবি বা সাধারণ মানুষ তাদের একই জায়গা বুক করেছে। এরপর আউটকাস্ট এবং নরমিদের মধ্যে ক্যাম্পসাইটের দখল নিয়ে একটা প্রতিযোগিতা হয় এবং ওয়েনসডে তার বুদ্ধির জোরে সেই খেলা জিতে যায়। পরাজিত নরমিদের লিডার ক্যাডেট ক্ল রাগে চলে উঠে এবং প্রতিশোধ নেওয়ার শপথ করে। রাতে ওয়েনসডে একা একা শেরিফের কেবিনে তদন্ত করতে যায়। সেখানে সে কিছু পুরনো খবরের কাগজের কাটিং খুঁজে পায়, যেখানে 15 বছর ধরে রহস্যময়ভাবে নিহত হওয়া অনেক আউটকাস্টের ছবি ছিল, কিন্তু তাদের মধ্যে লুইস নামে একজনের নাম বারবার উঠে আসছিল। ওয়েনসডে সন্দেহ হতে শুরু করে যে এই হত্যাকাণ্ডের পিছনে পুরনো কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য উদ্ঘাটন করতে তার এখন গুডির বইটি খুব প্রয়োজন। বাট সেটা তো তার মায়ের কাছে। ক্যাম্পে ফিরে এসে ওয়েনসডে জানতে পারে যে এরিট এবং অ্যাজাক্স তাদের সম্পর্ক ভেঙে দিয়েছে। অন্যদিকে প্রতিশোধ নিতে আসা ক্যাডেটদের উপর পাক্সলির সেই পোষ্য স্লাক হামলা করে এবং তাদের খুব বাজেভাবে মেরে ফেলে। এই ঘটনার মাধ্যমে সে নিজেকে আরো শক্তিশালী করে তোলে এবং ক্যাম্পের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে বইটি পাওয়ার জন্য মরিয়া হয়ে ওয়েনসডে তার মাকে চোখ বেঁধে তরোয়াল খেলার আহ্বান জানায়। শর্ত ছিল যে জিতবে বইটি তার হবে। মা এবং মেয়ের মধ্যে এক অসাধারণ লড়াই শুরু হয়। ঠিক সেই মুহূর্তে উন্মুক্ত স্লার জঙ্গলের মধ্যে গোমেজের উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু পাজলি সঠিক সময়ে এসে নিজের বৈদ্যুতিক শক্তি দিয়ে স্লারকে নষ্ট করে দেয় এবং তার বাবাকে বাঁচিয়ে নেয়। তলোয়ার লড়াইয়ে মর্টেসিয়া জিতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে স্লার্ক তাদের উপর হামলা করে, কিন্তু মর্টেসিয়া তার মেয়েকে সেই বিপদ থেকে রক্ষা করে। এই ঘটনা মা ও মেয়ের সম্পর্কের কিছুটা দৃঢ়তা বাড়ায়। পুলিশ এসে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ওই মুহূর্তে ওয়েনসডে জঙ্গলের মধ্যে কিছু একটা ছায়ামূর্তি দেখতে পায়, যার সাথে সেই এক চোখলার লিডার রেমের পাখিও ছিল। ওয়েনসডে কিছু করার ক্ষমতা নেই, এমনকি গুডির বইটিও তার আয়ত্তের বাইরে। কিন্তু তার মনে এখন অনেকগুলো প্রশ্ন। কেন শেরিফ গেলভিন 15 বছর আগে মরে যাওয়া আউটকাস্টদের নিয়ে গবেষণা করছিলেন, আর এই লুইস ইবারকে, আর এই সবকিছুর সঙ্গে এনিটের মৃত্যুর ভীষণের কি সম্পর্ক? সব প্রশ্নের উত্তর যেন উইলো হিল হসপিটালের ভেতরেই লুকিয়ে আছে, যেখানে টাইলারকে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু গল্পের পর ঘুরে দেওয়ার মতো একটা চাঞ্চল্যকর দৃশ্য আমরা একদম শেষে দেখতে পাই। ডাক্তার ফেয়ারবান এবং তার সহকারী জুরি মিলে সেই হসপিটালে নিয়ে আসে আর একজনকে। সে আর কেউ নয়, বরং স্বয়ং থর্নহিল, অর্থাৎ লরেন গেটস। ট্রাইলারের প্রাক্তন মাস্টার এখন তারই সাথে একই ছাদের নিচে। নেভারমোরের আকাশে আবারও ঘনিয়ে আসছে এক ভয়ঙ্কর কালো মেঘ। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, আর নেভারমোরের জন্য এই ভয়ঙ্কর রাত নিয়ে এসেছে স্বয়ং লরেল গেটস। উইলো হিল হসপিটালের ভিতর তার উপস্থিতি মানে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সূচনা। ডক্টর ফেয়ারবান ট্রাইলারকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে নিয়ে এসেছেন, কিন্তু হয়তো তিনি জানেন না তিনি আগুন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রথমে লরেল গেটস সাহায্য করতে অস্বীকার করে, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের হুমকিতে তিনি রাজি হয়ে যায়। তাকে টাইলারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। ট্রাইলার তাকে দেখা মাত্রই তার হাইড রূপে জেগে ওঠে এবং তাকে ধরে ফেলে, কিন্তু লরেল শান্তভাবে বলে, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু আর নয়, আমি খুব শীঘ্রই তোমাকে এখান থেকে মুক্ত করব। এই আশ্বাস পেয়ে শান্ত হয়ে যায় টাইলার। তাদের এই পুনর্মিলন এক আশঙ্কাজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছিল, যার ঝলক আমরা প্রথম সিজনেই দেখেছি। অন্যদিকে ওয়েনসডে তার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক পুরনো মৃত আউটকাস্ট প্যাট্রিশিয়ার ছাই সংগ্রহ করতে যায়। সে তার নানি হিস্টারের সঙ্গে
সঙ্গে যোগাযোগ করে যিনি মৃতদেহের ব্যবসা করেন। ওয়েনসডে তাকে জানায় প্যাট্রিশিয়া সহ সমস্ত মৃত আউটকাস্ট একসময় উইলো হলের বাসিন্দা ছিল এবং এখন তার বন্ধু এনিটের জীবনও বিপদে। ঠিক সেই মুহূর্তে সে একচোখলা লিডার রেভেন পাখি সুযোগ পেয়ে প্যাট্রিশিয়ার ডেথ সার্টিফিকেটের কাগজটা নিয়ে উড়ে চলে যায়। ওয়েনসডে তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। রেভেনটি তার মাস্টারের সাথে একটি বাইকে করে পালিয়ে যায়। এই ঘটনায় ওয়েনসডে আরো চিন্তিত হয়ে পড়ে। তার অনুরোধে নানি হেস্টার পুরো কবরস্থানটি কিনে নেয় এবং জানতে পারেন তখনকার দাহন কাজের দায়িত্ব ছিলেন আগস্টার নামের একজন ব্যক্তি, যার সিগনেচার সব ডেথ সার্টিফিকেটে রয়েছে। ওয়েনসডে যখন ঘরে ফিরে তখন অ্যাগনেস তাকে জানায় যে তার বইয়ের চুক্তি বাতিল হয়ে গেছে, কিন্তু ওয়েনসডের সেদিকে কোনো খেয়াল নেই। তার মাথায় এখন শুধু উইলো বিলের রহস্য। সে দুর্গে প্রবেশ করার একমাত্র উপায় হলো অদ্ভুত আঙ্কেল ফ্রেস্টার। ওয়েনসডে তাকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেয় যে তাকে উইলো বিলে গিয়ে লুইস নামে কাউকে খুঁজে বের করতে হবে। ওয়েনসডে তার মা মর্টিশিয়ার কাছে জানতে চায় কেন তার মাসি অফিলিয়াকে উইলো বিলে পাঠানো হয়েছিল। অনেক জেদ করার পরে মর্টিশিয়া জানায় ছোটবেলায় অফিলিয়ারও চোখ থেকে কালো অশ্রু বের হতো, যা তার মানসিক ক্ষমতার অতিরিক্ত ব্যবহারের ফল ছিল। কিন্তু তার মা হেস্টার তাকে মানসিক রোগী ভেবে উইলো বিলে পাঠিয়ে দেয়, আর এটাই ছিল মা ও মেয়ের সম্পর্কের অবনতির মূল কারণ। হেস্টার এসে ওয়েনসডেকে জানায় আগস্টান একসময় নেভারমোরে শিক্ষা নিয়ন্ত্রক ছিল এবং পরে মানসিক ভারসাম্য হারিয়ে উইলো হিলে ভর্তি হয়। মর্টিশিয়া যখন জানতে পারে যে হেস্টার টাকার বিনিময়ে ওয়েনসডেকে বইটি দেওয়ার জন্য রাজি হয়েছে, তখন তিনি রেগে গিয়ে বইটি পুড়িয়ে দেয়, কারণ তার কাছে পরিবারের নিরাপত্তা সবচেয়ে আগে। কিন্তু ঠিক সেই সময় লিডার রেভেনের ইশারায় হাজার হাজার রেভেন পাখি এসে নেভারমোর ঘিরে ফেলে। তাদের লক্ষ্য একজনই, আর সে হলো অ্যানি। রেভেন পাখিরা তার উপর নির্মমভাবে আক্রমণ শুরু করে। ওয়েনসডে তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু এই বিশৃঙ্খলার মাঝে লিডার রেভেন পাখিটি চিনকে ছো মেরে নিয়ে যায়। ওয়েনসডে রেভেনকে তাড়া করে স্কুলের মিউজিক রুমে পৌঁছায়। সেখানে সে ডক্টর ফেয়ারবান এবং স্কুলের মিউজিক টিচারকে দেখতে পায়, যারা দুজনেই খুব আতঙ্কিত অবস্থায় ছিল, যেন তারা কিছু একটা থেকে পালিয়ে এসেছে। ওয়েনসডের সন্দেহ আরো ঘনীভূত হয়। এদিকে ফেস্টার অগস্টাসকে খুঁজে পায়। অগস্টার পুরোপুরি ভারসাম্যহীন এবং সারাদিন বাগানে পাখিদের সাথে কথা বলে। ফেস্টার তার পোষা তোতা পাখির কাছ থেকে লুইস সম্পর্কে একটা গোপন কোড খুঁজে পায়, আর কোডটি হলো 59171। কিন্তু লরেন গেটস তাদের দেখে ফেলে এবং ফেয়ারবানকে জানিয়ে দেয়। ফেস্টারকে ধরে স্ল্যাপের সেলে বন্দি করে দেওয়া হয়। ওয়েনসডে এবার অ্যানিট এবং অ্যাগনেসকে নিয়ে আঙ্কেল ফেস্টারকে বাঁচানো এবং লুইসের রহস্য ভেদ করার জন্য উইলো হিলে যাওয়ার এক দুঃসাহসিক প্ল্যান তৈরি করে। ক্যাপের মিউজিক সেশনের গাড়ির ভেতরে লুকিয়ে এবং অ্যাগনেসের অদৃশ্য হওয়ার ক্ষমতার সাহায্য নিয়ে ওয়েনসডে দুর্গের মতো সেই হসপিটালের ভিতরে প্রবেশ করে। সেখানে সে আঙ্কেল ফেস্টারকে মুক্ত করে, কিন্তু তাদের সাথে সাথে সে জাম্পিং দানব স্লারকো মুক্তি পেয়ে যায় এবং গার্ডদের উপরে হামলা শুরু করে। এই বিশৃঙ্খলার সুযোগে প্রথমে লরেন গেটস নিজেকে এবং পরবর্তীতে টাইলারকে মুক্ত করে, কিন্তু সে টাইলারকে মুক্ত করার পর বলে আমি তোমার মাস্টার নই, এবং তার বুকে ছুরি মেরে সেখান থেকে পালিয়ে যায়। হয়তো ওয়েস্টের দেওয়া বৈদ্যুতিক শক টাইলারের মাস্টারের বাঁধন ভেঙে দিয়েছে, আর এখন সে একটা অনিয়ন্ত্রিত এবং ভয়ঙ্কর শক্তি। ওয়েস্টে দূতাবাসীর বলা সে কোড ব্যবহার করে লুইসের সেল খুঁজে বের করে, কিন্তু সেটা কোনো সেল ছিল না, ছিল একটা গোপন গবেষণাগার যার নাম LOUS। তারা ভিতরে গিয়ে এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। সেখানে সেই সমস্ত আউটকাস্টদের বন্দী করে রাখা হয়েছিল যাদের মৃত বলে ঘোষণা করা হয়েছিল। অগস্টাস তাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাতো, সাধারণ মানুষকে আউটকাস্টে পরিণত করার চেষ্টা করত। আর তখনই সেই মাস্টার সামনে আসে। সে আর কেউ নয় বরং স্বয়ং জুডি। উইলো হিলে সে শান্ত নিরীহ রিসেপশনিস্ট, আর সেই এই গবেষণার প্রথম সফল বিষয়, একজন এভিয়েন যে কিনা রেবেল পাখিদের নিয়ন্ত্রণ করতে পারে। ফেস্টার তার বৈদ্যুতিক শক্তি দিয়ে জুডির উপরে হামলা করে, যার ফলে সমস্ত বন্ধুদের সেল খুলে যায়। হসপিটালের ভিতরে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শেরিফ গ্যালভিন আসলে এই বন্দী আউটকাস্টদের বাঁচানোর চেষ্টা করছিলেন। ওয়েনসডে ফেস্টারকে বাইরে পাঠিয়ে দেয় এবং নিজে একজন আতঙ্কিত আউটকাস্ট মহিলাকে সামলায়। গল্পের একদম শেষ মুহূর্তে ওয়েস্টে এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যবিন্দু হিসেবে নিজেকে আবিষ্কার করে। তার এখন আর কোনো ক্ষমতা নেই, সেই সবকিছুর ভিতরে একদমই একা। তার মনে শুধুমাত্র তার মায়ের সতর্কবাণী বাজছে। সে হয়তো রহস্যের সমাধান করেছে, কিন্তু এমন এক দানবকে মুক্ত করে দিয়েছে যার নিয়ন্ত্রণ এখন আর কারো হাতেই নেই। আর এইভাবে শেষ হয়ে যায় ওয়েনসডে সিজন 2 এর প্রথম পার্ট। তো এই ছিল মোটামুটি ওয়েনসডে সিজন 2 এর কাহিনী, এবং নেটফ্লিক্স এই সিজনকে দুইটি ভাগে ভাগ করেছে, আর এটার সেকেন্ড পার্ট আসবে সেপ্টেম্বরের 2 তারিখে। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।